কথাগুলো বলেই পাবেল রেগে মেগে প্রহরের পাশে এসে দাঁড়ালো। যখন ওর অস্তিত্ব জানান পেয়েছিল তখনই পিছনে তাকিয়েছিল। প্রহর পাভেলের কাছে গেল, ঘাড়ে হাত দিতেই পাভেল ঝটকায় সরিয়ে দিল। প্রহর হেসে ওকে জড়িয়ে ধরলো। পাভেল ছাড়ানোর চেষ্টা করেও সরাতে পারল না, তাকিয়ে রইল বিষণ্ণ মুখে চমৎকার হাসির দিকে। আবেগের বয়স যার শেষ হয়েছে, তার মধ্যে ভালোবাসার জন্ম নিশ্চয়ই মোহের জন্য নেয়নি। সামনের শুক্রবার মিথির বিয়ে, আর তুই হাসছিস? কি করব বল? কাঁদবো? সারা জীবন তো কেঁদে আসলাম, এই চোখে জল ছাড়া কি মানায় বল? পাভেল চোখ বন্ধ করে রাগ সংবরণ করছে। একটু আগেই ঘুম থেকে জাগনা পেয়ে যখন দেখলো প্রহর নেই, শুধু আসিফ পাশে শুয়ে আছে, তখনই বুঝেছে মাঝরাতে সে কোথায় থাকতে পারে। কাল 30 মার্চ, তোর জন্মদিন। ভেবেছিলাম অন্য রকম কিছু প্ল্যান করব, কিন্তু তা আর হলো কই। হচ্ছে তো, সের উপর হিসেবে বিয়ের দাওয়াত পাচ্ছে, আর কি চাস? 30 মার্চ জন্মদিন, 3 এপ্রিল শুকতারার বিয়ে। এসব জন্মদিন নিয়ে আমার মাথা ব্যথা আগেও ছিল না, এখনও নেই। যেখানে আমার জন্ম অভিশপ্ত মনে হয়, আজকাল ভাবি না জন্মালেই বোধহয় ভালো হতো। নত জীবনানন্দ দাশের মতো আবার আসিব ফিরে ধানসিঁড়ের তীরে, হয়তো বা শঙ্খচিল কিংবা শালিক বেশে। যদি আসতাম তবুও ভালো হতো, তাহলে আর জীবনটা বেলাল খানের গানের মতো হতো না। নির্ঘুম কেন কাটে রাত, কেন শুধু আর্তনাদ, প্রতিদিন কেন তাকে ভেবে এরি দেখো। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। এই গানটা আমার ভীষণ প্রিয়, হয়তো গানের লাইনের সঙ্গে মিলে আমার মূল্যহীন অনুভূতি তাই। সর, কথা বলিস না। মনে ফুর্তি হলে গান গা, নাচ, যা ইচ্ছে কর। এখন চল, ঘুমাবি। প্রহর তার কথা মেনে নিল, নিজেকে স্বাভাবিক করা দরকার। চেয়ার ছেড়ে উঠলো, পাভেলের কাঁধে হাত রেখে বলল, কাল থেকে সব স্বাভাবিক থাকবে। ভাইয়ের বিয়ের দায়িত্ব দিয়েছেন, পালন করতে হবে না? কত দায়িত্ব বল। মেয়ের পক্ষেরও ভাই হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। চল ঘুমাই। প্রহর পাভেলকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। পাভেল তার মুখের দিকে চেয়ে আছে। এই হাসি কি আনন্দের, নাকি দুঃখ ঢাকার মিথ্যে চেষ্টা? মিথির ঘুম আসছে না কিছুতেই, কিছু কথা তাকে ঘুমোতে দিচ্ছে না। এপাশ ওপাশ করছে সেই থেকে। রীতিও এখন ওর সাথেই ঘুমোয়। তার দিকে চেয়ে দেখলো সে ঘুমিয়ে আছে। না, ঘুম আসছে না। বিছানা থেকে উঠে সব সময় বন্ধ থাকা অন্য জানালাটি আজ খুলে দিল। দমকা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। শরীর মন শীতল হলো। জানালা দিয়ে দূরে টিমটিমে আলো দেখা পেল। অলিন্দ নীরে কেউ জেগে আছে? কার ঘর থেকে আলো আসছে? ওপাশে 3টে ঘর আছে। হুট করে কিছু মনে পড়লো। পাশ থেকে লাইটটা জ্বালিয়ে কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিল। এটাই তার রাত জাগার কারণ। দিনের আলো নিষিদ্ধ নেয় যে এই জিনিস। আজ সোমবার, আকাশে কড়া রোদের তাপে টিকে থাকা মুশকিল। তাকালে যেন চোখ জ্বলছে। দূরে সূর্যের এমন রূপ। প্রহর নিজ ঘরে মাত্রই গোসল সেরে বসেছে। প্রহর ভাই, আসবো? হ্যাঁ, আয়। প্রহরের অনুমতি পেতেই শালীন ঘরে প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে বাকি দুজনকে দেখতে পেল না। কাকে খুঁজছিস? হাতে কি? শালীন পিছন থেকে হাতটা সামনে মেলে ধরে। প্রহর হাতের দিকে তাকালো। কি এটা? খুলে দেখেন। শালীন হাতের প্যাকেটটা টেবিলের উপর রাখলো। প্রহর প্যাকেটটা খুললো। বেরিয়ে এলো একটা ডায়েরি আর একটা কলম। এসব কেন? আপনার জন্মদিনের গিফট। গ্রামে তো জন্মদিন পালন হয় না, দা এসব পালন করা ঠিক না, কিন্তু গিফট তো দেওয়াই মানা নেই। ডায়েরিতে আপনি কবিতা লিখবেন। কিশোর কবিতা? প্রেমের নাকি বিষাদের? আপনি চাইলে সে প্রেমের কবিতা হিসেবে ধর দিতেও পারত। এখন তো কেবল বিষাদের কবিতা হয়ে রবে।
আপনি এমন চুপ না থাকলেও প্রহর ভাই সময় শেষ হয় ভাবতে পারেন। প্রহর, ডাকতে ডাকতে সুলাইমান দেওয়ান ঘরে আসলো। শার্লিনকে দেখে বলল, কোনো কথা বলছিলি? আসলে প্রহরের সাথে কিছু হিসাব নিয়ে দরকার ছিল। বিয়ের সময় তো সে নেই, মাত্র মাঝে 3টে দিন। এত সব আয়োজন করতে হিমশিম খেতে হচ্ছে। প্রহর ডায়েরিটা আবার টেবিলে রেখে দিল। সুলাইমান দেওয়ানকে বলল। চলুন। তারা চলে গেল ঘরে। নিশ্চুপ দাঁড়িয়ে রইল শার্লিন। প্রহর মিথিকে পছন্দ করে সেজে এনেছিল কিছু মাস আগে। সেবার প্রহর যখন আসলো, মিথিকে চুড়ি আর চিরকুট দেওয়ার পর মিথি ওকে দেখিয়েছিল। হাতের লেখা চিনতে অসুবিধা হয়নি। প্রহরকে ছাদে জিজ্ঞেস করলে প্রথমে স্বীকার করতে চায়নি, পরে স্বীকার ঠিকই করেছে। কিন্তু এই বিয়ে শার্লিনও মেনে নিতে পারছে না। ছোট থেকে প্রহরকে চুপচাপ গম্ভীর হয়ে থাকতে দেখেছে। মায়ের কাছ থেকে শুনেছে যেই বয়সে বাচ্চারা খেলতো, সেই বয়সে ঘরে কোণে একা থাকতো, খালামণির ছবি নিয়ে কাঁদতো। তখন তো আম্মা ছিল বাবার বাড়ি। নানিমার মামির ভালোবাসা পেলেও মায়ের ভালোবাসার অভাব পূরণ হওয়া কি এত সোজা? তার মধ্যে আবার অনেকের চোখে বিষ হয়ে উঠেছিল। এখনো বিষ আছেই, অথচ প্রহরবাই কারো ক্ষতি তো দূর, কখনো খারাপও চায়নি। এখানে কি করছে বদমাস মেয়ে? শার্লেন হঠাৎ কণ্ঠে চমকে উঠল। বুকে থুতু দিয়ে পিছনে তাকালো। আসিফ আর পাবেল দাঁড়িয়ে, পরনে লুঙ্গি। তবে মজার ব্যাপার হলো আসিফ লুঙ্গি উল্টো করে পড়েছে। শার্লেন ফিক করে হেসে ফেলল। ওরা দুজনে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হাসছে কেন তা বুঝতে পারছে না। পাবেল শার্লিনের দৃষ্টি অনুসরণ করে আসিফের দিকে তাকালো। ততক্ষণে শার্লিন ঘর থেকে বেরিয়ে গেল। তোর লুঙ্গি উল্টো কেন? এর জন্য হাসছিল মেয়েটা। আসিফ চট করে নিচে তাকালো, দেখলো সত্যিই লুঙ্গি উল্টো করে পড়েছে। ভাগ্যিস লুঙ্গি খুলে যায়নি, শুধু উল্টো হয়েছে, নয়তো মান সম্মান গাছের ডগায় উঠে যেত। পাবেলের ফোনে তখনই কল এলো। বিছানার উপর ফোনটা বাজছে। স্ক্রিনে স্পষ্ট হিমি নামটা। পাবেল কলটা ধরলো না। অবহেলায় বিছানায় পড়ে রইল ফোনটা। সাথে অবহেলিত হলো ফোন কল দেওয়া মানুষটার মনটা। কল না ধরে কি হবে? প্রহরকে বলিস, অথচ তুই নিজেও হিমিকে আজকাল ইগনোর করিস। আসিফের জবাবে পাবেল বলল, অবহেলা কি মানুষ এমনি এমনি করে? কেউ অবহেলা করে ইচ্ছে করে, নতুন কারো দেখে পেলে। কেউ করে অনিচ্ছায়, অপর প্রান্তে মানুষটার ভালোর কারণে। হেমির বাবা কেমন জানিস তো? মানবে না আগে বলেছে। জানি হেমি এক কাপড়ে ঘর ছাড়তে রাজি হবে, কিন্তু তারপর কি হবে? বড়লোক ঘরের মেয়ে আবেগে আসতে চাইবে, বলবে ডাল ভাতেও চলবে, কিন্তু সেই ডাল ভাত গিলতে তার গলায় আটকাবে। তখন নিজেকে অপরাধী মনে হবে। আসিফ ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। আমি ভালো করেছি কারো প্রেমে না পড়ে বেঁচে গেছি। তবে তুই আর প্রহরের যে চাকরি পরীক্ষা দিলি, একটা ইন্টারভিউ দিলি, যদি ভাগ্যে লেগে যেত তবে একটা গতি হতো। ফোনটা অনবরত বাজছে দেখে বোধহয় তার মায়া হলো। ছুড়ে দিল পাভেলের দিকে। কথা বল, শোন কি বলে। এভাবে কিছু হয় না। পাভেল ফোন রিসিভ করলো। কথা বলতে বলতে বাহিরে চলে গেল। রুমে নেটওয়ার্ক সমস্যা করে মাঝে মাঝে। আসিফ দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে ভাবলো, কেমন হবে তাদের শেষ পরিণতি? ভালোবাসায় এত বিষাদ কেন? যতজনের ভালোবাসা দেখছি, বেশি অর্ধেকে হৃদয় ভাঙার গর্জন শুনেছি, কিন্তু প্রহরেরটা মেনে নিতে কষ্ট বেশি লাগে। বেচারা কপালে সুখ বলে কোনো বস্তু যে অবশিষ্ট রইল না। শাহানা ঘরে বসে কার সাথে যেন রাগারাগি করে কথা বলছে। রাগে গিজগিজ করতে করতে ফোন রাখলো। শার্লিন মাকে রাখতে দেখে জানতে চাইলো, কি হয়েছে? তোর ছোট চাচা ফোন করেছিল। ভিটেমাটি তোর বাবার জায়গা সব তারা নিজের নামে নিয়ে নিয়েছে। হয়নি, এখনো বাড়িটাও চাচ্ছে। মানুষ এতটা অমানুষ কিভাবে হয় সেটা তোর ছোট চাচাকে না দেখলে বুঝতাম না। যে মানুষটা আজ নেই তার প্রতি একটু ভালোবাসা পর্যন্ত তাদের মনে নেই। অথচ একসময় তোর বাবা সংসারের দায়িত্ব নিয়ে তাদের বড় করেছে, যা চেয়েছে দিয়েছে, নিজে না খেয়ে ভাইকে খাইয়েছে। সময়ের সাথে মানুষ সব ভুলে যায়, হোক সে মায়ের পেটের ভাই। শার্লিনের চোখে পানি চিকচিক করছে। শাহানার ভেতর কাঁদলেও শার্লিনের সামনে বুঝতে দিচ্ছে না। বিকেলে প্রহর হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে ফিরলো। সঙ্গে সুলাইমান দেওয়ানো, সানোয়ার দেওয়ানো রয়েছে। বিয়ের বাজার করতে গিয়েছিল। ভ্যান থেকে সব নামিয়ে আনছে। তখনই নজর পড়লো মিথি আর রীতি বসে আছে।
পিয়াস ওদের কাছেই গেল। পিয়াস কিছু একটা বলতেই মিথি আর রীতি দুজনেই হেসে ফেলল। সেই হাসি আনন্দের বদলে হৃদয় ব্যথা অনুভব করালো। কেউ মুগ্ধ হয়ে দেখলো। পিছন থেকে হৃদিতা এসে প্রহরকে বলল, প্রহর ভাই শুভ জন্মদিন। সরি ফর লেট উইশ। আমি দুপুরে শুনলাম মিথি আর শারমি আপার থেকে। সমস্যা নেই, এসব নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না, নেই। বাজারের আর দুটো ব্যাগ ভ্যান থেকে নামিয়ে বাড়ির ভিতরে চলে গেল। পাভেল আর আসিফ তখনই বাড়ি থেকে বেরোলো। সোলাইমানের ডাকে পিয়াস ছুটে আসলো। কাকে যেন ফোন করতে বলতে বাড়ির ভিতরে চলে গেল। চল মিথির সাথে কথা বলা যাক, যদি কিছু হয়। পাভেল মানা করলো। প্রহর নিষেধ করেছে, যদি বলি তাহলে ও আর আমাদের সাথে ফিরবে না। আসিফ দমে গেল, বাড়ানো পা পিছিয়ে নিল। তবে সত্যি হারাতে চললো তার শুক্তারাকে। ভাগ্য হারানো শেষ পর্যন্ত দাঁড় করিয়েছে, দেখা যাক শেষটা কি হয়। গাছের উঁচু ডালে বসে কোকিল ডাকছে। কোকিলের মধুর কণ্ঠ আজ বিষাদ লাগছে। প্রহর পুকুর পাড়ে বসে আছে। ভাবলো মিথি হয়তো আসবে, কিন্তু মিথি আজ আসলো না। অকারণেই তার মন খারাপ হলো। অভ্যাস কি তাহলে পরিবর্তন হলো? হতেও পারে। সময়ের সাথে কত কিছুই তো পরিবর্তন হয়। যেখানে মানুষটা থেকে পিছিয়ে এসেছি, সেখানে তাকে দেখার প্রত্যাশা করছি বা কেন? শেষ সময় কি এসে মন অন্য কিছু চাইছে? প্রহর পুকুর পাড় থেকে উঠে পড়লো। তাকালো মিথির ঘরের জানালার দিকে। বন্ধ জানালা আরো হতাশ করলো। উচাটন মন কেন যেন হঠাৎ দেখতে চাচ্ছে, অথচ কিছু ঘন্টা আগেও তার মুখদর্শন হয়েছে। উঠে সোজা গেল মিথিদের বাড়ির দিকে। আজই প্রথম মনের ডাকে সাড়া দিল সে। এক নজর তাকে দেখা যেন বড্ড প্রয়োজন হয়ে উঠেছে। প্রহর মিথিদের বাড়ির ভিতরে গেল। মোহনিয়া বেগম মাটির চুলে রান্না বসিয়েছে। প্রহরকে দেখেই তিনি বসতে দিলেন। কিছু বলবি? না, তেমন কিছু না। শার্লিন এসছে নাকি মিথের কাছে? মিথি তো ওই বাড়িতে গেল, নবনী এসে ডেকে নিয়ে গেল। সুচরিতা ভাবি নাকি জামার মাপ নিতে ডেকেছে। এতটুকু কথায় প্রহর মনে মনে হাসলো। সে হাসি কি আনন্দের, নাকি লোক দেখানো? ও ঠিক আছে, তবে আমি যাই। মোহনিয়া বেগমকে আর কিছু বলার সুযোগ দিল না। দরজা থেকে বেরোতেই মিথির দেখা পেল। সে হন্তদন্ত পায়ে ছুটে আসছে। প্রহরকে দেখে থেমে গেল। প্রহরও দাঁড়ালো তার সামনে। মিথি এক পলক তাকালো। চশমার আড়ালে লুকায়িত দৃষ্টিতে যে তৃষ্ণা, তা কি আর সে দেখতে পেল? চোখের তৃষ্ণা মিটলেও মনের তৃষ্ণা কি কখনো মিটবে? বিয়ে নিয়ে খুশি? আপনি খুশি? প্রহর মিথির চর্জল দিয়ে এমন উত্তর ঠিক বুঝলো না। আমার খুশি না হওয়ার কি আছে? তাহলে আমায় জিজ্ঞেস কেন করছেন? আমারও তো অখুশি হওয়ার কারণ নেই। কি চমৎকার উত্তর! যেন সে তৈরি ছিল উত্তর দেওয়ার জন্য। প্রহর আশেপাশে তাকালো। কথা বাড়াবে না ভেবে পা চালালো। একটু দাঁড়ান তো। প্রহর দাঁড়ালো। মিথি দৌড়ে ঘরে গেল। 2 মিনিটের মধ্যে আবার ফিরে আসলো। হাঁপাতে হাঁপাতে হাতের জিনিসটা বাড়িয়ে দিল প্রহরের দিকে। প্রহর বাড়ানো হাতখানা ফিরিয়ে না দিয়ে নিয়ে নিল। গুছিয়ে রাখা জিনিসটা মেলল। সুন্দর একটা রুমাল, হাতে সুতোর কাজ করা রুমালের চারিধারে, আর ঠিক মাঝখানে সাদা সুতোয় লেখা শুকতারা। কালো কাপড়ের উপর সাদা সুতোয় বেশ মানিয়েছে, যেন কালো আকাশে শুকতারা জ্বলছে। আপনার জন্য। আপনার শুকতারাকে তো পাবেন না, তাই দিলাম। কি জন্য? উপহার নাকি স্মৃতি? আপনি যা ভেবে নেবেন। স্মৃতি হয়ে থাকুক না হয়। সব হারিয়ে গেলে স্মৃতি কখনো হারিয়ে যায় না, থেকে যায় বিষাদ যন্ত্রণা কিংবা আনন্দ মুখর মুহূর্ত হিসেবে। আমি কোনটায় থাকবো প্রহর ভাই? মিথির এমন প্রশ্নে প্রহর কিছুটা চমকালো। মানে? চমকে উঠলেন কেন? আমি তো রুমালের কথা বললাম। প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ অন্য কথা বলছে। মিথির দৃষ্টি এক ধ্যানে তারই দিকে। এই দৃষ্টি শেষে সর্বনাশ ডেকে আনতে পারে। সে হন্তদন্ত পায়ে ছুটলো বাড়ির পথে। মিথি সেই পথের দিকে তাকিয়ে রইল। প্রহরের আর ফিরে তাকানো হলো না। নদীর স্রোতের মতো বয়ে চলে সময়। সময় কি কারোর জন্য অপেক্ষা করে থাকে? মিনিট, ঘন্টা, সাথে দিনও পেরিয়ে গেছে। আজ বৃহস্পতিবার, সেই কাঙ্ক্ষিত দিনের এক অংশ। কেউ পাওয়ার আনন্দে হাসবে, কেউ বা হারানোর বেদনায় কাঁদবে। বাড়ি ভর্তি মানুষ, কেউ কারো খোঁজ নেওয়ার সময় পাচ্ছে না। শার্লিন এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে,
কিন্তু সে মানুষটিকে নজরে পড়ছে না। সেই বিকেলে দেখেছিল ডেকোরেটরের মানুষদের সাথে হাতে হাতে কাজ করছিল। অন্যান্য আয়োজনেও তার কমতি নেই। মানুষ কতটা সহ্য ক্ষমতা নিয়ে জন্মালে ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেওয়ার আয়োজন করে। এই সহ্য ক্ষমতা প্রহর ভাইয়েরই আছে। কাজের মধ্যে ঠোঁটের কোণে হাসি সবার নজরে পড়ছে, কিন্তু কয়জন বুঝছে তার ভেতর পড়ছে। শার্লিন ভিড় ঠেলে পাভেলের কাছে গেল। আসিফ তাকে আসতে দেখে বলল, আবার কি বেয়াদবি করতে এসেছ? শার্লিন তার কথার উত্তর দিল না। আজ ফাজলামো করার মতো মন মানসিকতা নেই তার। ওদিক থেকে নবনী আর হৃদিতা ডাকছে। তাদের ডাক উপেক্ষা করে পাভেলকে জিজ্ঞেস করলো। প্রহর ভাই কোথায়? পাভেল আশেপাশে তাকালো, উত্তরে বলল, ঘরে আছে। ঘরে না পেলে দেখো, অন্ধকার ছাদে বসে আছে। আমাদের জোর করে এখানে পাঠিয়েছে। শার্লিন উপরে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে মোহনিয়া বেগমের ডাক আসলো। শার্লিন ঘুরে ওই বাড়ি গেল। এত মানুষের মধ্যে মিথির কানে কানে কিছু কথা বলে দৌড় দিল। মিথির দৃষ্টি এলোমেলো। গত দুদিন সে যেসবের সাথে পরিচিত হয়েছে সবকিছু তার অবিশ্বাস্য লাগছে। না পারছে বলতে, না পারছে সইতে। সে কেবল ঠায় বসে আছে। অনিমা পাশ থেকে কি বলছে তার কানেও যাচ্ছে না। শার্লিন সিঁড়ি বেয়ে ছাদে উঠল। আবছা অন্ধকারে মানুষটাকে দেখতে পেল। তার দৃষ্টি সামনের বাড়িটার দিকে। প্রহর পায়ের আওয়াজ শুনে পিছনে তাকালো। শার্লিনকে দেখে আবারও সামনে ঘুরলো। শার্লিন সেখান থেকেই বলে উঠল, এত অনুভূতি ভালোবাসা লুকিয়ে রেখে কি লাভ প্রহর ভাই? অনুভূতি প্রকাশ করতে হয়, ভালোবাসলে বলে দিতে হয়। প্রহর ঠোঁট ভেঙে হাসলো। আকাশ পানে চেয়ে ঠোঁটের কোণে তেজক হাসির একটি উত্তর দিল। সব অনুভূতির গন্তব্য হয় না প্রকাশ্যে, কিছু অনুভূতি রয়েছে আড়ালে। শার্লিন আশাহত হলো। প্রহর ভাইয়ের মুখ পানে চেয়ে তার কষ্ট লাগলো। সে প্রেমে না পড়লেও বুঝতে পারে অনুভূতির ব্যথা। তাই তো আবারও অনুরোধ করে বলল, চেষ্টা করে দেখুন না, ভালোবাসা জয় করতে হলে লড়াই করতে হয়। প্রহর এবার হো হো করে হেসে উঠল। শার্লিন অবাক হলো। মানুষ এত কষ্ট নিয়েও হাসতে পারে? হ্যাঁ পারে। এই যে ভাবছাড়া প্রহর ভাই, মুখে হাসি ঝুলিয়ে রাখলেও অন্তর তার পড়ে যাচ্ছে ব্যথায়। এই কথা মিথ্যে নয়। প্রহর ছাদ ত্যাগ করার জন্য সিঁড়ির কাছে এলো। কিছু মনে হতে দাঁড়িয়ে পড়লো। বলল, কিছু ভালোবাসা কেবল ভালোবাসা দূর থেকে দেখার জন্যই সৃষ্টি হয়, নিজের করে পাওয়ার জন্য নয়। চলে গেল। রেখে গেল শার্লিনের ভাবনায় মতো চাহনি। না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? সব ঠিকঠাক, এই মুহূর্তে কিছু করা যে নেই। বাহিরে গায়ে হলুদ হচ্ছে। কাল মিথি আর পিয়াস ভাইয়ের বিয়ে। পিয়াস ভাই মিথিকে পছন্দ করলেও প্রহরের মতো ভালোবাসতে পারবে না। মানুষটার সব থেকেও কেউ নেই। মা নেই, বাবা নেই, পরিবার থেকেও নেই। এর মধ্যে ভালোবাসা হারিয়ে ফেললে সে নিঃস্ব হয়ে যাবে। তাহলে কি মিথিকে সবটা বলে দিব? কিন্তু সেই বা কি করতে পারবে? যতটুকু বলেছি সেইটুকুই সন্দেহভাজন হিসেবে মিথির কাছে উপস্থাপন করেছি, এবং সে অতটুকুই ভেবে নিয়েছে। সত্যি সেই যে প্রহর ভাইয়ের সুখতারা, সে নিজে শিওর ভাবে এখনো জানে না। তার মনে পিয়াস কিংবা প্রহর কারো জন্যই ভালোবাসা নেই। পিয়াসের জন্য ভালো লাগা আছে, সেটা স্বাভাবিক হিসেবে। তবে প্রহর ভাইয়ের অনুভূতির জন্য কিছু একটা টান আছে। যদি সে জানতো আগে, তবে কিছু একটা হতেও পারতো। আকাশ কুসুম ভাবনায় ভাটা পড়লো নিচ থেকে চিল্লানোর শব্দে। শার্লিন তাড়াতাড়ি করে ছাদ ত্যাগ করলো। মেয়েটিকে হলুদ শাড়ি পরিয়ে স্টেজে বসানো হয়েছে। আরেক পাশে স্টেজে পিয়াসকে। যেহেতু একই সাথে এ বাড়ি ও বাড়ি, তাই স্টেজ বাহিরে ফাঁকা জায়গায় করা হয়েছে একসাথে। সেখানে গ্রামের বৃদ্ধারা নানান ধরনের গীত গাইছে। তাদের পালা শেষ হলে বক্সে শুরু হচ্ছে গান, সাথে রীতি ও নবনীর নাচ। প্রহর দূর থেকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। হঠাৎ করে মিথির নজর পড়লো প্রহরের দিকে। এক দৃষ্টিতে তারই দিকে চেয়ে আছে। গায়ে হলুদ পাঞ্জাবি আর ঘাড়ে গামছা ঝুলিয়ে আছে। দেখ আপা, পিয়াস ভাই তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। রীতির ধাক্কায় মিথির নজর সরল। ডান পাশে তাকালো। পিয়াস এদিকে তাকিয়ে আছে। ওই স্টেজে নবনী, শ্রাবণী, আরো কয়েকজন আছে। মিথির পাশে অনিমা, হৃদিতা আর শার্লিন আছে। রুহেল তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে অনিমাকে দেখছে। তখনই বিনু কুকুর আগমন হলো। আজ সে মহা ব্যস্ত। কোনো মতে হলুদ নিয়ে ছুটলো। পথে প্রহরকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। এখানে দাঁড়িয়ে আছো কেন আব্বা? ওদিকে যাও, ভাই বোনের বিয়ে আনন্দ করো।
যা দেখ কি সুন্দর মানাচ্ছে, যা হলুদ দিয়ে আয়। পাভেলের কথায় সত্যি সত্যি প্রহর গেল। প্রথমে বসলো পিয়াসের কাছে। সে যেতেই পিয়াস বলল, কোথায় ছিলি বলতো? ততক্ষণ থেকে খুঁজছি। তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। আসলে মাথা ব্যথা কিছু না, শুধু এসব থেকে দূরে থাকার জন্য বাহানা মাত্র। সে হলুদ লাগালো পিয়াসের গালে। যে হলুদের অনুষ্ঠানের পরদিন তার প্রেয়সী হবে অন্যের পাশে, সেসব দেখি তা সহ্য করতে পারবে? শার্লিন ওপাশ থেকে পিয়াসের স্টেজের দিকেই তাকিয়ে আছে। প্রহর উঠতে নিলে হুট করে সানিয়া প্রহরের গালে হলুদ লাগিয়ে দেয়। হাতখানা ধরে বলে, দেবরজি, ভাবিকে হলুদ লাগাবে না? একমাত্র ভাবির এতটুকুই তো দাবি। প্রহরের মেজাজ খারাপ হলো, কিন্তু এত মানুষের মধ্যে কিছু বলতে পারলো না। প্রহর হাত ছাড়িয়ে নিল, বলল, আপনার বিয়ে নাকি? হলুদ মাখের ইচ্ছে থাকলে মিলন ভাইকে ডাকি। পিয়াস চুপ করতে বলল। এই মহিলার ব্যবহার সেও কিছুটা জানে বুঝে, কিন্তু তার সাথে বাড়াবাড়ি করার সাহস পায় না। প্রহর যেতে নিলে মিথির নানি হামিদা বানু কোথা থেকে এসে প্রহরকে টেনে নিয়ে গেল। গীত গাইছে আর তার হাত ধরে নাচছে। প্রহর যেন বুঝতে পারলো না কি হচ্ছে। সে এসব নাচ পারে না, বা কখনো করেও নি। কিন্তু বড় মানুষ তাই না করলো না, কেবল হাত ধরে থাকলো আর আনন্দ দেখলো। সবাই আনন্দে থাকুক, এই তো চায়। প্রহর ভাই, মিথিকে হলুদ লাগাবেন না? প্রহর থামলো, নাক বরাবর সোজা তাকালো। মিথি তখন হেসে হেসে অনিমাকে কি যেন বলছিল। প্রহর শার্লিনের প্রত্যুত্তরে এগিয়ে গেল, বলল, অবশ্যই। সে স্টেজের এক পাশে বসলো। মিথি সোজা হলো, দৃষ্টি রাখলো প্রহরের দিকে। প্রহরও তাকালো। সবার সামনে হাসতে হাসতে গাধা তুলে হলুদ তুলে মিথির গালে ছোঁয়ালো। এই ছোঁয়ার অনুভূতি বেদনাদায়ক হলেও হাসতে হচ্ছে। ফুলটা আবারও হলুদের বাটির উপর রাখলো। পাশে শার্লিন ছাড়া কেউ নেই। রীতি নাচছে এখন। অনিমা রুহেলের সাথে কি যেন কথা বলছে। প্রহর পকেট থেকে একটা ছোট কৌটো বের করলো, মিথির হাতে দিয়ে বলল, গায়ে হলুদ এবং বিয়ের উপহার। উপহার? তবে বিয়ের দিন দিবে না আজ কেন? ভাবলাম যার জিনিস তাকে দেওয়া উচিত। যদি এত মানুষের ভিড়ে হারিয়ে যায়, এ উপহার আমার টাকায় কেনা। যত্নে রাখিস, ভালো থাকিস। মিথি শুনলো। তার বুকের মধ্যে কম্পন সৃষ্টি হলো। প্রশ্নটা তাড়া করলো। আপনার শুকতারা সত্যি কে প্রহর ভাই? মিথি থেকেও শার্লিন বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। যদি শেষ বেলায় বলে দেয়। কিন্তু তার হলো কই? প্রহরের উত্তর বরাবরের মতোই নিরাশ করলো। এত জানার আগ্রহ কেন? আমাকে জানতে আসলে আধার ছাড়াই কিছু পাবি না। সে আধারে মাঝে মাঝে শুকতারা দেখা মিললেও এখন মিলবে কেবল অমাবস্যা। আর অমাবস্যায় তো শুকতারা দেখা যায় না। যদি কখনো জ্যোৎস্না রাত আসে, ভোরের শেষে শুকতারা দেখা মিলে, সেদিন না হয় বলবো। প্রহর চলে গেল। সানোয়ার দেওয়ান তাকে ডাকছে। বাইরে উনুন খোঁড়া হচ্ছে। রাতেই গরু জবাই করা হবে এবং ভোরেই রান্না শেষ করে রাখবে। আসিফ আর পাবেল প্যান্ডেল থেকে বের হলো। হুট করে মানিক সাহেবের সামনাসামনি হলো। ওদের দিকে অসন্তোষ নজরে তাকালো। সেই শুরু থেকে কেন যেন ওদের পছন্দ করে না, সেটা ওনার চোখ দেখলেই বোঝা যায়। মানিক সাহেব পাশ কাটিয়ে চলে গেল। আসিফ পাবেলকে বলল, এই লোককে বাহির থেকে সহজ সরল মনে হলেও ভেতর থেকে আস্ত গিরগিটি আর বদলোক। এই লোকটার জন্য এমন হয়েছে। যদি ওনার ভাবনা কিছুটা সঠিক আবার ভুলও, তারপরেও মানুষদের দোষ দিয়ে কি লাভ? যেখানে প্রহর নিজেই নিশ্চুপ। যদি সে মুখ খুলতো তবে মিথি রাজি হলেও হতে পারত। মেয়েটার চোখে প্রহরের জন্য আকুলতা দেখি। হয়তো ভালোবাসার নয়, কিন্তু ভালো লাগার তো বটেই। সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হতে কতক্ষণ লাগতো? আসিফের ফোন বেজে উঠলো। বাড়ি থেকে ফোন করেছে। কথা বলতে সামনের দিকে এগিয়ে গেল। এই দিকটা সাউন্ডের জন্য কথা শোনা যাচ্ছে না। পাভেল জোরে দম ফেললো। জীবন এমন কেন? যারা সত্যি ভালোবাসে তাদের সামনেই কেন সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দেওয়ার সমান বাধা আসে? জীবনে কি টাকাই সব? চলতে গেলে টাকার প্রয়োজন আছে, তাই বলে অধিক ছাড়াও তো সুখে থাকা যায়। মানুষ কেন এটা বোঝে না? রাত বাড়লো, চারিদিকের ভিড়ও কমে এলো। গ্রামের মানুষ যারা গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে এসেছিল তারাও চলে গেছে। আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে শুয়ে পড়েছে। শার্লিন মিথির পাশে বসে আছে। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কি করলে কেউ একজন সুখের মুখ দেখবে।
সে নিজেও বাবা ছাড়া বড় হয়েছে, তার অভাব বুঝে। বাবা ছাড়া পৃথিবী কেমন সেটাও অল্প স্বল্প জানে। মিথি শার্লেনকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো। কি ভাবছো আপা? শার্লেন ভাবনা থেকে বেরোলো, ওর দিকে তাকিয়ে বলল। তোকে একটা সত্যি কথা বলবো? মিথি আগ্রহ নিয়ে মাথা নাড়ালো। শার্লেন আশেপাশে তাকালো, মনে মনে ভাবলো, দুঃখিত প্রহর ভাই, আপনার কথা রাখতে পারলাম না। মৃতি পাশেই ছিল, ওকে বাহানা দিয়ে সরিয়ে বলল। মিথি, প্রহর ভাইয়ের ডায়েরিটা যে দিয়েছিলাম, পড়েছিস তো পুরোটা? মিথি আবারও মাথা নাড়ালো, বলল। হ্যাঁ পড়েছি, কি তীব্র সব অনুভূতি। কিন্তু তার নাম লেখা নেই একটাতেও, শুধু লেখা শুকতারা। তুমি ইঙ্গিত কিছুটা দিলেও পুরোটা খোলাসা নয়। যার জন্য ওনার মনে এত অনুভূতি সে জানলো নিশ্চিত ভালোবাসতো। প্রহর ভাই নিজেকে দুঃখী মানুষ বলে মনে করে। তার জীবনে সুখ হয়ে শুকতারাও কেন ধরা দিল না, এই প্রশ্নটা উপরওয়ালার কাছে মন জানতে চায়। প্রহর ভাইয়ের শুকতারা তুই মিথি? মিথির নিচু দৃষ্টি তৎক্ষণাৎ উপরে উঠল, তাকালো শার্লিনের দিকে। সেও চেয়ে আছে, চোখে ভাসছে সত্যির প্ররোচনা। মিথি অনেকটা অবাক না হলেও কিছুটা হয়েছে। ডায়েরিতে কারো নাম লেখা না থাকলেও এক জায়গায় লেখা ছিল। যার প্রিয় গোধূলি, অক্টোবরের শিউলি, বসন্তের কৃষ্ণচূড়া, বর্ষার কদম, সে পুরো মানুষটা আমার প্রিয়, নেই শুধু পাওয়ার সৌভাগ্য। এই কয়টা লাইন নিজের সাথে মিলেছিল, কিন্তু এমন পছন্দ অন্য কারো হতে পারে এ ভেবে ভাবেনি তেমন। তবুও সন্দেহ থেকেই সেদিন রুমাল দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম আমি কি হিসেবে থাকবো। উত্তর পাইনি। মিথি, কি ভাবছিস? অনুভূতি যেখানে লুকিয়ে থাকে সেখানে ভালোবাসাও বন্দি থাকে। আমি তো বন্দি নই। বন্দি করতে পারতো, কিন্তু তিনি তা করেননি। তবে এখানে আমারই বা কি করার আছে? পুরুষ হয়ে যেখানে বলতে ভয় পেয়েছে, সবার সামনে বলেনি, আমি তবে কি করি? এখন এই মুহূর্তে কি করার আছে? আব্বার মান সম্মান ভেঙে আমি কি যাব? এমন দিনের জন্য আব্বা আমায় মানুষ করেনি। যদি সব ঠিক হওয়ার আগে বলতো, তবুও কিছু করার একটা চেষ্টা চলতো। শেষ পর্যায়ে এসে তুমি আমি কি করবো? আর সব এলোমেলো হয়ে গেলে সম্পর্ক নষ্ট হবে। একজন মেয়ের কাছে তার বাবার সম্মান সবার আগে। এই মিথি, শার্লিন ঘরে আয়, ঘুমাবি তো। মোহনিয়া বেগম ডাকছে। বিনু ফুপু এদিকে আসছে। মিথি চোখের কোণে থাকা জলটুকু মুছে নিল। সে অনুভূতি তার জন্য জানার পর কেমন যেন নিজের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার জন্য কেউ সমুদ্র সমান ভালোবাসা পুষে রেখেছে, কিন্তু পাওয়ার ভাগ্য হলো না। কেন প্রহর ভাই এমন করলেন? আপনি পেলেন না আমাকেও? অনুভূতির সাথে পরিচিত করিয়ে অপরাধীও বানালেন। ডায়েরির পাতায় লেখা ছাড়াও কিছু অনুভূতি চোখের পলকেও বুঝতে পারতাম, তবে সেই অনুভূতির নাম জানতাম না। আজ যখন জেনেছি, তখন সব অনুভূতি মনে হচ্ছে আমাকে জেঁকে ধরছে। বিনু মিথিকে নিয়ে যাচ্ছে। শার্লিন ঠায় দাঁড়িয়ে রইল। আজকের দিন গেলেও আফসোস শেষ হবে না। শার্লিন দৌড়ে বাড়ির ভিতরে গেল। কিছু লোকজন জেগে আছে, তারা কাজে ব্যস্ত। কি করতে চাচ্ছিস প্রহর? ঢাকায় ফিরে যাব। কেন, সবাই কি ভাববে? আমার সহ্য ক্ষমতা অসীম হলেও তাকে অন্য কারো নামে কবুল বলতে দেখার মতো ক্ষমতা হয়নি। চল তাড়াতাড়ি, আপনি সবাই সামনে থেকে কাজে ব্যস্ত। আমরা পেছনে দরজা দিয়ে বেরোবো। দিন হলে যখন দেখতে পাবে না, ফোন করলে কিছু একটা বানিয়ে বলবো। পাভেল প্রহরের হাত থেকে ব্যাগটা কেড়ে নিল, হুট করে ওকে জড়িয়ে ধরলো। এমন না করলেও পারতি। আজ না হোক বহুদিন পর চোখের সামনেই তো দেখতে হবে, তখন কেমন সহ্য করবি? শক্ত প্রহর এবার নরম হলো। অবাধ্য কান্না গলা পাকিয়ে আটকে রইল। এক সময় সেই কান্না অশ্রু হয়ে ধরা দিল। আসিফ তাকিয়ে দেখলো বাহিরে শক্ত জাহির করা মানুষটার ভেঙে পড়া। পুরুষ নাকি কাঁদে না, তবে প্রহর কাছে কেন? প্রহর ঘড়ি পরে পাভেলের থেকে সরে এলো, ওদের গোছানো ব্যাগ নিতে বলল। হঠাৎ তার ডায়েরির কথা মনে পড়লো। চারদিকে খুঁজেও পেল না। কোথায় গেল? না, এখন সময় নেই। তাকে নিয়ে আমার অন্তর জুড়েই রয়েছে। ডায়েরির পাতা লিপিবদ্ধ না থাকলেও চলবে। আমি বাইরে দেখে আসছি কেউ আছে কিনা। আপনি কোথায় যাবেন প্রহর ভাই? প্রহর দরজার কাছে যেতেই শার্লিনকে দেখতে পেল। তার চোখ মুখ কেমন আধারে ঢাকা। প্রহর তার প্রশ্নে হাসলো। মেয়েটা তাকে বড় ভাই হিসেবে ভীষণ ভালোবাসে, এমন হয়তো আর কেউ বাসে না। ঢাকা চলে যাচ্ছে। তাকে বধূরূপে দেখার স্বাদ ছিল, কিন্তু অন্য কারো বধূরূপে দেখার সাধ্য যে নেই। প্রহর চলে গেল। একটু পর আবার আসলো।
ওদের দুজনকে বলল তাড়াতাড়ি বেরোতে। আসিফকে আগে পাঠালো। প্রহর ছাদে উঠে ব্যাগগুলো তাকে দিয়ে দিল। তারপর দুজনেও বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির পেছনে বাগান, তারপরে আছে কবরস্থান। এই দিকটায় বেশ অন্ধকার, কেউ তেমন আসে না রাতে। প্রহর একবার পিছনে তাকালো। রঙিন সাজ তার জন্য বিষাক্ত। পা বাড়ালো আর তাকালো না পিছন ফিরে।